কম্পিউটার তো আমরা সবাই ব্যবহার করি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি কোন অদৃশ্য শক্তি এই যন্ত্রগুলোকে জীবন দেয় চলুন আজ আমরা সেই রহস্যটাই একটু উন্মোচন করি যন্ত্রের আত্মার জগতে প্রবেশ করা যাক মানে ভেবে দেখুন একটা কম্পিউটার তো আসলে শুধুই কিছু যন্ত্রাংশের একটা বাক্স তাই তো তাহলে কি তাকে প্রাণ দেয় এই সহজ কিন্তু গভীর প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক তো এই রহস্যের গভীরে যেতে হলে সবার আগে আমাদের দুটো জিনিস বুঝতে হবে হার্ডওয়্যার আর সফটওয়্যার আর এদের সম্পর্কটা বোঝার সবচেয়ে সহজ উপায় হল একে আমাদের দেহ আর আত্মার সাথে তুলনা করা আচ্ছা তাহলে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায় দেখুন হার্ডওয়্যার হলো কম্পিউটারের শরীর মানে যে ভৌত অংশগুলো আমরা দেখতে পাই ছুঁতে পারি যেমন ধরুন কিবোর্ড মাউস মনিটর আর সফটওয়্যার হলো কম্পিউটারের আত্মা বা তার প্রাণ এটা হলো একগুচ্ছ নির্দেশ যা ওই হার্ডওয়্যারকে বলে দেয় যে কি করতে হবে একে কিন্তু ছোঁয়া যায় না কিন্তু এর শক্তি ছাড়া ওই হার্ডওয়্যারটা কেবল একটা নিষ্প্রাণ বাক্স ছাড়া আর কিছুই না আর সবচেয়ে জরুরি কথাটা হলো এই দুটো জিনিস কিন্তু একে অপরের পরিপূরক মানে একটা ছাড়া অন্যটা পুরোপুরি অকেজো সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার যেমন একটা খালি বাক্স ঠিক তেমনি হার্ডওয়্যার ছাড়া শুধু সফটওয়্যারেরও কিন্তু কোনো অস্তিত্বই নেই দুটোকে একসাথে লাগবেই বেশ তাহলে সফটওয়্যার জিনিসটা তো বোঝা গেল চলুন এবার এটাকে আরেকটু ভেঙে দেখি সফটওয়্যারকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায় এই দুই ধরনের সফটওয়্যারের প্রথমটা হলো সিস্টেম সফটওয়্যার এটাকে আমরা কম্পিউটারের অবচেতন মনের সাথে তুলনা করতে পারি মানে এটা ব্যাকগ্রাউন্ডে থেকে চুপচাপ পুরো সিস্টেমটা চালায় আর দ্বিতীয়টা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা হলো আমাদের সচেতন হাতিয়ারের মতো মানে যে প্রোগ্রামগুলো আমরা নিজেরা কোনো নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহার করি সিস্টেম সফটওয়্যারের কথা যদি বলি এটা হলো কম্পিউটারের একেবারে মূল চালিকা শক্তি যেমন ধরুন উইন্ডোজ ম্যাক ওএস বা লিনাক্স এগুলো হলো অপারেটিং সিস্টেম আর এরাই সিস্টেম সফটওয়্যারের সবচেয়ে বড় উদাহরণ এরাই কম্পিউটারের সব বেসিক কাজগুলো সামলায় সত্যি বলতে কি সিস্টেম সফটওয়্যার ছাড়া একটা কম্পিউটার চালুই হবে না আর ঠিক এর উল্টো দিকে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো হলো সেই প্রোগ্রাম যা আমরা প্রতিদিনের নানা কাজ করতে ব্যবহার করি যেমন কিছু লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারনেট দেখার জন্য ক্রোম বা ছবি এডিট করার জন্য ফটোশপ এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব দরকারি কারণ ভাবুন যখন কোনো একটা অ্যাপ ক্র্যাশ করে তখন কিন্তু পুরো কম্পিউটারটা বন্ধ হয়ে যায় না তার মানে সমস্যাটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে পুরো সিস্টেম সফটওয়্যারে নয় তো চলুন এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের দুনিয়াটাতেই একটু ঢু মারা যাক কারণ দিনের শেষে এগুলোর সাথেই আমাদের সবচেয়ে বেশি ওঠা বসা এই তালিকায় প্রথমেই আসে ওয়ার্ড প্রসেসর এটা এমন একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আমরা চিঠি রিপোর্ট বা যে কোনো লেখার ডকুমেন্ট তৈরি এডিট আর সুন্দর করে সাজাতে পারি ওয়ার্ড প্রসেসরের সুবিধা কি আরে অনেক আমরা খুব সহজে ডকুমেন্ট বানাতে আর সেভ করতে পারি বানান বা গ্রামারের ভুল হলে সেটাও সাথে সাথে ঠিক করে নেওয়া যায় আবার দেখুন লেখাকে সুন্দর করার জন্য নানা রকম ফন্ট স্টাইল ব্যবহার করা যায় এমনকি ছবি বা টেবিলও অ্যাড করে ফেলা যায় এরপর আসা যাক স্প্রেডশিটের কথায় এটা হলো এমন একটা অ্যাপ্লিকেশন যা টেবিল বা ছক আকারে ডেটা সাজিয়ে রাখতে বিশ্লেষণ করতে আর সংরক্ষণ করতে কাজে লাগে বিশেষ করে যে কোনো ধরনের হিসাব নিকাশের জন্য এর কোনো জুড়ি নেই জানেন এই স্প্রেডশিটের কিন্তু একটা বেশ মজার ইতিহাস আছে একেবারে শুরুতে ১৯৭৮ সালে প্রথম যে স্প্রেডশিট প্রোগ্রামটা আসে তার নাম ছিল ভিজিক্যালক এর ঠিক ৫ বছর পর ১৯৮৩ সালে আরও নতুন নতুন ফিচার নিয়ে আসে লোটাস 123 আর তারপর ১৯৮৫ সালে মাঠে নামে মাইক্রোসফট এক্সেল যা ধীরে ধীরে আজকের এই ইন্ডাস্ট্রির রাজা হয়ে ওঠে আমাদের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের টুলবক্সে আরেকটা জরুরি জিনিস হল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে ডিবিএমএস নামটা শুনতে একটু কঠিন লাগলেও কাজটা কিন্তু সহজ ভাবুন তো এটা আসলে একটা ডিজিটাল ফাইলিং ক্যাবিনেট এর কাজ হল বিশাল পরিমাণ ডেটাকে গুছিয়ে রাখা নিয়ন্ত্রণ করা আর ম্যানেজ করা তো এই ডিবিএমএস ব্যবহার করলে লাভটা কি প্রথমত এটা একই ডেটা বারবার এন্ট্রি হওয়া থেকে বাঁচায় দ্বিতীয়ত লক্ষ লক্ষ রেকর্ডের ভেতর থেকে কিছু খুঁজে বের করা একেবারে সহজ হয়ে যায় তৃতীয়ত নিজের প্রয়োজন মতো রিপোর্ট তৈরি করা যায় আর সবচেয়ে বড় কথা এটা ডেটার নিরাপত্তা নিশ্চিত করে যাতে যে কেউ চাইলেই আপনার তথ্য দেখতে না পারে আচ্ছা আমরা তো জানলাম সফটওয়্যার কি কত রকমের হয় কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে এই যে এত এত সফটওয়্যার এগুলো আসলে তৈরি হয় কিভাবে চলুন এবার সেই প্রক্রিয়াটাই একটু দেখে নেওয়া যাক একটা সফটওয়্যার কিন্তু একদিনে তৈরি হয় না
একটা সামান্য ভাবনা থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার হয়ে ওঠা পর্যন্ত পুরো যাত্রাটার বেশ কয়েকটা ধাপ আছে। যেমন ধাপ ১, প্রথমে একটা আইডিয়া বা ভাবনা নিয়ে গবেষণা করা হয়। ধাপ ২, এরপর সেই আইডিয়াটাকে নিয়ে গভীর বিশ্লেষণ আর পরিকল্পনা করা হয়। ধাপ ৩, সেই পরিকল্পনার উপর ভিত্তি করে একটা নকশা বা ব্লুপ্রিন্ট বানানো হয়। ধাপ ৪, এই নকশাটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিংয়ের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়। ধাপ ৫, এরপর সফটওয়্যারটা ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়, যাকে আমরা বলতে পারি টেস্ট ড্রাইভ। ধাপ ৬, ব্যবহারকারীরা কিভাবে এটা ব্যবহার করবে তার জন্য একটা ইউজার ম্যানুয়াল তৈরি করা হয়। আর সবশেষে ধাপ ৭, সফটওয়্যারটা চালু রাখার জন্য নিয়মিত এর দেখভাল বা মেইনটেনেন্স করতে হয়। কিন্তু ভাবুন তো, এত কিছু করার পরেও যদি পরিকল্পনা মতো কাজ না হয়, যদি কোনো ভুল হয়ে যায়, তখন কি হবে? আর ঠিক এখানেই বাগ আর ডিবাগিং এই দুটো শব্দের জন্ম। যখন কোনো কম্পিউটার প্রোগ্রামে কোনো ভুল বা ত্রুটি থাকে, যার জন্য সেটা ঠিকঠাক কাজ করে না বা অদ্ভুত আচরণ করে, সেই ভুলটাকেই বলা হয় বাগ। আর এই বাগ বা ভুলগুলোকে খুঁজে বের করে সারিয়ে তোলার যে প্রক্রিয়া, তাকেই বলে ডিবাগিং। তো সব মিলিয়ে আমরা আবার আমাদের সেই শুরুর কথায় ফিরে এলাম। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ, আর সফটওয়্যার হলো তার প্রাণ। এই একটা লাইনই কিন্তু পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। সফটওয়্যার তো দিন দিন আরও উন্নত হচ্ছে, আরও বুদ্ধিমান হচ্ছে, তাহলে ভবিষ্যতে এই যন্ত্রের আত্মার চেহারাটা কেমন হতে পারে একবার ভেবে দেখবেন কিন্তু।